TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। শরণার্থী বহনকারী দুটি সামরিক বিমান ফিরিয়ে দেওয়ায় কলম্বিয়ার সরকারের ওপর ভিসা নিষেধাজ্ঞা, শুল্ক আরোপ সহ বেশ কিছু পাল্টা পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, শরণার্থীরা অপরাধী নয়, তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত আমেরিকার। কলম্বিয়ার পাশাপাশি মেক্সিকোও দেশটিতে শরণার্থীবাহী বিমান অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বিতাড়িত শরণার্থীদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিল সরকার। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। জর্ডান ও ইজিপ্টকে গাজার আরও বেশি সংখ্যক বাসিন্দাকে সাময়িক বা স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুরো এলাকাটি খালি করে ফেলা উচিত। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সাথে টেলিফোনে কথা বলার পর সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা, তবে প্রত্যাখ্যান করেছে জর্ডান, ইজিপ্ট, প্যালেস্টাইন কর্তৃপক্ষ এবং হামাস। একটা নতুন দিকে যাচ্ছে মনে হচ্ছে মধ্যপ্রাচ্য বা ইসরায়েল গাজা পরিস্থিতি, হামাস পরিস্থিতি। এদিকে নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্য ঘিরে আমরা দেখলাম যে সব মহলেই, বিশেষ করে সরকারে যারা আছেন, সরকারে এবং সরকারের বাইরে ছাত্রনেতা যারা আছেন, তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি, ক্ষোভের জন্ম হয়েছে বলা যায় অর্থে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলেও বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিএনপি বলছে, সরকার থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করলে সরকারের নিরপেক্ষতা থাকবে না। যে বক্তব্যটা একটু আগে জানলাম, এর প্রতিক্রিয়ায় সরকারের উপদেষ্টা ছাত্রনেতা বলছেন যে কেউ বলছেন, নাহিদ ইসলাম তিনি একটি ফেসবুক পোস্টে বলছেন যে বিএনপির এই বক্তব্য আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, বিএনপির টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, সে তার বক্তব্য হচ্ছে এইটা। এগুলো নিয়ে আমরা আলোচনা করব মূলত আজকে, বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্য এবং আমেরিকা। আমার সাথে আছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক ও গবেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে আরেকজন অতিথি আমাদের সাথে একটু পরে যুক্ত হবেন, যুক্ত হলে তাকেও আমরা যুক্ত করে নেব। হাসান ফেরদৌস, যেটি শুরুতে যে অবস্থা তৈরি হয়েছে, মোটামুটি এক সপ্তাহ পার হয়েছে, এক সপ্তাহ বা 6 দিন এরকম হবে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার। এই অবস্থায় আমরা দেখছি অনেকগুলো নির্বাহী আদেশ, এক্সিকিউটিভ অর্ডার, এক্সিকিউটিভ অ্যাকশন ইত্যাদি ফর্মে এসছে সামনে। সবচেয়ে যেটি আলোচনায় এসছে সেটি হচ্ছে দেশের ভেতর থেকে, আমেরিকার ভেতর থেকে যারা বলা হচ্ছে অবৈধ, তাদেরকে বের করে দিচ্ছে এবং সামরিক বাহিনী মাধ্যমে, সামরিক বাহিনীর হেলিকপ্টার বা প্লেন ব্যবহার করে এটা করা হচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন, মানুষ কিভাবে দেখছে? অনেক ধন্যবাদ রানা, সবাইকে শুভেচ্ছা। ট্রাম্প সাহেব বলেছিলেন যে 20 তারিখ থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে, গোল্ডেন এজ বিগিনস রাইট নাও, মনে আছে ট্রাম্প সাহেব? ইনফ্যাক্ট আমেরিকার নাইটমেয়ার, মানে ভয়াবহ দুঃস্বপ্ন শুরু হয়েছে 20 তারিখ থেকে, মূলত আমেরিকার অভিবাসীদের মধ্যে। ট্রাম্প সাহেব কি করছেন? প্রথম ফেজে দেখতে পাচ্ছি আমরা, উনি বলছেন যে ক্রিমিনালদের তিনি রাউন্ড আপ করবেন, এক্সপেল করবেন। আজকে তিনি নির্দেশ দিয়েছেন যে এনাফ লোককে তো রাউন্ড আপ করা হয়নি, 1000-এরও কম হয়েছে এ কয়দিনে। তো উনি আজকে নির্দেশ দিয়েছেন যে তিনি প্রতিদিন কমপক্ষে 1000 থেকে 1500 রাউন্ড আপ করার নির্দেশ দিয়েছেন, মানে কোটা বেঁধে দিয়েছেন। যখন পুলিশকে কোটা বেঁধে দেওয়া হয়, ট্রাফিক পুলিশকে আমরা জানি নিউ ইয়র্কে যখন কোটা বেঁধে দেওয়া হয়, ভাই তোমাকে প্রতিদিন
5 লক্ষ টাকা তুলতে হবে ফাইন থেকে, তখন তারা বাজ বিচার করে না, কোটা পূরণ করার জন্য ভালো মন্দ দুজনকে মিলায়। এই যে প্রতিদিন 1000 বা 1500 ইমিগ্রেন্টকে রাউন্ড আপ করা হবে, সবাই যে অবৈধ এবং সবাই যে ক্রিমিনাল তা হয়তো হবে না। তার চেয়েও বড় ভয় যেটা হবে, ফ্যামিলি সেপারেশন। ধরা যাক আপনি অবৈধ, অবৈধ মানে বলতে বোঝায় আনডকুমেন্টেড, আপনার কাছে বৈধ কাগজপত্র নেই, যদিও আপনি আমেরিকায় 15-20 বছর ধরে আছেন, ট্যাক্স দিচ্ছেন, সমস্ত আইন মেনে চলছেন, কিন্তু আপনার কাছে কাগজপত্র নেই, ফলে আপনি এদের চোখে, আইনের চোখে আনডকুমেন্টেড। কিন্তু আপনার ছেলে মেয়ে তো আমেরিকান, তারা তো আমেরিকার সিটিজেন। তাহলে আপনি কি করবেন? ট্রাম্প সাহেবের নির্দেশ মতো আপনাকে এবং আপনার স্ত্রীকে দেশ থেকে বের করে দেওয়া হবে, আপনার ছেলে মেয়েরা রয়ে যাবে এই দেশে। আমরা কে বলি ফ্যামিলি সেপারেশন। 2017 সালে ঠিক একই কাণ্ড করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব, এবং সেই নাইটমেয়ারটা এখনো চলছে। এখনো 600, অন্তত পক্ষে 600 শিশু যারা দিনে বড় হয়ে গেছে প্রায়, তারা তাদের বাবা মার খোঁজ পায়নি। ভাবুন আপনি, একটা রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে শিশুদেরকে, যাদের বয়স 3, 4, 5, তাদেরকে তার বাবা মা থেকে বিচ্ছিন্ন করে রাখছে, একদিন দুদিন নয়, বছরের পর বছর। আমি এটাকে বলছি নাইটমেয়ার। ট্রাম্প সাহেব বলছেন এটা স্বর্ণযুগ, আমি বলছি নাইটমেয়ার। এটা একটা মাত্র দিক, একটা মাত্র দিক। আপনি কলম্বিয়ার কথা বলুন, কলম্বিয়া কি বলেছে যে এরা, তুমি যেভাবে এদেরকে আনছো হাতে শিকল বেঁধে সামরিক বিমানে মাটিতে ফ্লোরে, এ তুই মানুষ বলে মনে করো না তো, এদের বেসিক হিউম্যান ডিগনিটি তুমি দিচ্ছ না, ন্যূনতম মানবিক মূল্যবোধ তুমি দিচ্ছ না, মর্যাদা তুমি দিচ্ছ না। এটা গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। তারা নেবে না বলছে না, তারা বলছে এদেরকে তুমি মর্যাদা দাও, মানুষগুলো স্বীকৃতি দাও, উইল অ্যাকসেপ্ট দেম। একই কথা মেক্সিকোতে, তারা নেবে, কিন্তু সামরিক বাহিনীতে নয়, বিমান বাহিনীতে নয়, ফ্লোরে বসে তারা আসবে না, হাতে শিকল দিয়ে আসবে না। অন্য কথায়, যেই কাজটা ডোনাল্ড ট্রাম্প সাহেব 2010 থেকে করছেন, ডিহিউম্যানাইজিং ইমিগ্রেন্টস, ইমিগ্রেন্টদেরকে অমানবতর একটা পরিচয় দেওয়ার যে রাজনৈতিক প্রক্রিয়া, এবং যেটা তার ক্ষমতার ভিত্তি, তার ফলে আমরা যারা কালো মানুষ, আমরা যারা বাদামি মানুষ আক্রান্ত হচ্ছি। তিনি আরো বেশ কিছু কাণ্ড করেছেন যেখানে সম্পূর্ণ আইন বহির্ভূত। যেমন তিনি বলেছেন বার্থ রাইট সিটিজেনশিপ, আমেরিকার শাসনতন্ত্রের 14th অ্যামেন্ডমেন্টে স্পষ্ট বলা আছে যে আমেরিকায় জন্মগ্রহণকারী মানুষ অটোমেটিক্যালি আমেরিকার সিটিজেন হবে। সত্যি কথা যে এই আইনটা হয়েছিল মূলত আফ্রিকান আমেরিকানদেরকে নাগরিকত্ব দেবার জন্য, কিন্তু পরে সুপ্রিম কোর্ট এটাকে স্বীকৃতি দিয়েছে, হ্যাঁ, ইফ ইউ আর বর্ন ইন আমেরিকা ইউ ক্যান বিকাম আমেরিকান সিটিজেন। ল্যাটিন আমেরিকার অনেক দেশে, মেক্সিকোতে আছে, চিলিতে আছে, এই একই নিয়ম সেখানেও কিন্তু আছে। আপনি যে জন্মগ্রহণ করেন, আপনার ছেলে মেয়ে, আপনি হবেন না, আপনার ছেলে মেয়ে কিন্তু অটোমেটিক্যালি সে দেশের নাগরিক হবে। তাকে চ্যালেঞ্জ করে ডোনাল্ড ট্রাম্প সাহেব নির্দেশ দিয়েছেন যে এই আইন তিনি মানেন না, যদিও শাসনতন্ত্রে আছে, এমনকি সুপ্রিম কোর্ট রায়ও দিয়েছে, তারপরে এটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন। কেন করেছেন? উনি তো জানেন যে এটা তো টিকবে না। অলরেডি 24টি অঙ্গরাজ্য এই নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। উনি ভালো করে জানতেন যে এই কাণ্ড হবে। উনি কেন করলেন? কারণ হচ্ছে সিম্পল, ভেরি সিম্পল কারণ, উনি এটা চ্যালেঞ্জ করবেন। 24টা অ্যাটর্নি জেনারেল চ্যালেঞ্জ করেছে, উনি পাল্টা চ্যালেঞ্জ করবেন, করে বিভিন্ন কোর্টে, নিম্ন থেকে আস্তে আস্তে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। এবং তিনি আশা করছেন যে সুপ্রিম কোর্ট, যেখানে তার কনজারভেটিভ জাস্টিসদের প্রাধান্য আছে, তারা হয়তো তার কথা মেনে নিয়ে এই শাসনতান্ত্রিক রদকে মেনে নেবেন। এটা তার অঙ্ক। তিনি আরো কি মজার কাজ করেছেন, যেটাকে বলা হচ্ছে স্যাটারডে নাইট ম্যাসাকার। তিনি 18 জন ইন্সপেক্টর জেনারেলকে, বিভিন্ন ডিপার্টমেন্টের, আমেরিকায় সব ডিপার্টমেন্টেরই নিজস্ব ইন্সপেক্টর জেনারেল থাকে। তাদের কাজ কি? দুর্নীতি হচ্ছে কিনা, আইন মানা হচ্ছে কিনা, খরচ ঠিক মতো করা হচ্ছে কিনা, অ্যাকাউন্ট রাখা হচ্ছে কিনা দেখা। এবং আপনি যে কোনো স্টাফ মেম্বার এবং আউটসাইডারও কমপ্লেন করতে পারেন যে এটা হচ্ছে না। তাদের কাজ হচ্ছে নিরপেক্ষ ইন্সপেক্টর জেনারেল হিসেবে প্রতিটি ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্টের আইনের পর্যালোচনা করা, কার্যাবলীর পর্যালোচনা করা। ট্রাম্প সাহেব এক কথায় এদের 18 জনকে বরখাস্ত করেছে। নিয়ম হচ্ছে কি, বরখাস্ত করতে হলে এদেরকে অ্যাটলিস্ট 30 দিনের আগাম নোটিশ দিতে হবে কংগ্রেসকে, এদেরকে নয়, কংগ্রেসকে। এবং এদের প্রত্যেককে জানাতে হবে যে কেন, কি কারণে তোমাকে বরখাস্ত করা হলো। তার কোনোটাই তিনি করেননি।
অন্য কথায় ডোনাল্ড ট্রাম্প সাহেব আইনকে তার নিজের প্রয়োজনে ইচ্ছে মতো ব্যবহার করছেন। আমরা আমেরিকাকে জানি, এই দেশটা নাগরিক আমি, কিভাবে কেমন জানি, এই দেশটা আইনের দেশ, এই দেশটা সকল পর্যায়ে আইন মেনে চলে। ডোনাল্ড ট্রাম্প সাহেব, যিনি একজন ফেলন, মানে দাগী আসামি, তিনি শুরুই করেছেন তার রাজত্ব আইন ভঙ্গ করে। বলে আমি খুবই উদ্বিগ্ন, খুবই ভীত আমেরিকার ভবিষ্যৎ নিয়ে। যথার্থই বলেছেন, যেভাবে আগাচ্ছে। কিন্তু এটা তো আছে যে একজন প্রেসিডেন্ট যে 4 বছর চালাবেন, তার মতো করে দেশ চালাবেন। হ্যাঁ, এটা ঠিক যে মানে সংবিধানের সাথে আইনের সাথে সাংঘর্ষিক হয় এরকম পদক্ষেপ বা নির্দেশও তিনি দিচ্ছেন, এরকম বলছেন সবাই। যেটি ধরেন আরেকটি পার্সপেক্টিভ থেকে একটু দেখতে চাই। উনি যে এই বললেন যে তুমি এদের নাও, আর নাহলে তোমার উপরে এই ট্যারিফ আরোপ করছি আমি। কলম্বিয়ার ক্ষেত্রে তিনি বলেছেন, তিনি এখন বলেছি কলম্বিয়া, আর অন্যদের ক্ষেত্রে বলবে না, এটা বলতে পারছি না। তো কলম্বিয়া বলেছে। এখন এই ট্যারিফটা মানে কি তার দেশের নাগরিকটা ভুক্তভোগী হবে না, নাকি শুধু কলম্বিয়ার মানুষই ভুক্তভোগী হবে? না, ট্যারিফটা কি জিনিস? ট্যারিফটা হচ্ছে যে আপনি যে জিনিস এক্সপোর্ট করছেন, সেই এক্সপোর্টের উপরে ট্যারিফ। আমার দেশে আসতে হলে তোমাকে আরো 5 টাকা দিতে হবে। রাইট। কেমন? এই 5 টাকা কে দেয়? যে ইম্পোর্ট করছে। আমি ইম্পোর্ট করছি, আমি ইম্পোর্টার। ধরা যাক কলম্বিয়া থেকে মেইনলি আমরা কফি কিনি এবং ফুল কিনি। এর সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে আগামী মাসে, তো ফুল। কলম্বিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার্স অফ ফ্লাওয়ার্স। কেমন? যে ফ্লাওয়ার্স আসবে, যে ইম্পোর্ট করবে, তাকে দিতে হবে। কলম্বিয়া যখন বিক্রি করবে, দামটা 5 টাকা বেড়ে যাবে। আর যে ইম্পোর্ট করছে, সে কি নিজের পকেটে দেবে? সে বলবে আমার জিনিসের দাম বেড়ে গেছে, আমার ফুলের দাম ছিল $1, এখন $3, আমাকে তো ট্যাক্স পে করতে, আমাকে তো ট্যারিফ পে করতে হচ্ছে। ফলে আলটিমেটলি এই ট্যারিফটা আসলে বহন করবে সাধারণ ভোক্তারা, কনজিউমাররা। এটা পুরনো ইতিহাস, এটা সবাই জানে। একমাত্র জানেন না কে? আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব। ওকে, তার মানে তার আশপাশে ওই যে অর্থনীতির যারা বিশ্লেষণ করে, অর্থনীতিবিদ, এরকম লোকজন কি নাই? এরকম মনে হচ্ছে আপনার, মানে তাকে বোঝানোর মতো? এটাকে ব্যবহার করছেন অ্যাজ এ বার্গেনিং চিপ। উনি তো ব্যবসায়ী মানুষ, আমরা বলি তাকে তিনি একজন ট্রানজ্যাকশনাল লিডার। দাও নাও। এক্সাম্পল দিয়ে আমি পানামা কানাল নিয়ে যে কথাটা উঠেছে, উনি পানামা কানাল দখল করে নেবেন। দখল করা তো সহজ তো নয়। উনি বলেছেন, কেন বলেছেন তিনি? উনি চাইছেন যে পানামা তার সাথে, মানে আমেরিকার সঙ্গে রিনিগোশিয়েট করুক কোন টার্মসে পানামা হয়ে আমাদের বিভিন্ন পণ্য আমেরিকায় আসবে। ধরা যাক পানামা, ওই দেশ থেকে পানামা হয়ে আসবার জন্য জাহাজের উপরে ট্যারিফ ইম্পোজ করে। ট্রাম্প বলছেন যে আসো নেগোশিয়েট করি, তুমি কি ট্যারিফ আমি তোমাকে পে করব। অন্যথায় উনি ধমক দিয়ে বলছেন, অন্যথায় আমি দখল করে নেব। দখল করা তার ধমক। কেমন? তার ব্যবসায়িক ট্যাকটিক, তার মূল লক্ষ্য দামটা কমানো। রাইট। দেখেন এখানে মানে আমি যেটি বলতে চাই, আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার ডেপুটি, ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি। তিনি বলছেন, কথাটা কিন্তু ঠিকই বলেছেন এই অর্থে যে তাই তো মনে হচ্ছে যে গত 4 বছর বাইডেন প্রশাসন বা ডেমোক্র্যাটরা যা করতে পারেনি, 5 দিনে ডোনাল্ড ট্রাম্প বা তার বস সেই কাজ করে দেখিয়েছেন। কথাটা ঠিক মনে হচ্ছে না আপনার? একদম নয়। কি করেছেন? উনি অনেক রেগুলেশন তুলে দিয়েছেন। আইনগুলি কেন করি আমরা? ধরা যাক একটা আইনের অর্থ হচ্ছে যে বাজারে যে কোনো ওষুধ আপনি মার্কেট করতে পারবেন না। মার্কেট করবার আগে ওষুধটাকে বিভিন্ন পর্যায়ে এটাকে স্টাডি করতে হবে। এফডিএ এর কাছ থেকে আপনার অ্যাপ্রুভাল লাগবে। আমি তুলে দিলাম এই রেগুলেশনগুলি। তার মানে বাজারে যে ওষুধ আসছে তার কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই। বাজারে যে দ্রব্য আসছে বা পানি বিক্রি হচ্ছে বা যে কোনো জিনিস বিক্রি হচ্ছে, তার জন্য যে নিয়ন্ত্রণ আরোপ করি আমরা, তার একটাই লক্ষ্য, আমাকে অ্যাজ এ কনজিউমার আমাকে সেফ রাখা। এখন এই যে উনি তুলে দিলেন, তার লক্ষ্যটা কি? তার লক্ষ্য আমাকে রক্ষা করা নয়, ব্যবসায়ীকে সাহায্য করা। ব্যবসায়ী কি বলে, ভাই আমার যদি অনেক রেগুলেশন থাকে, আমার সময় চলে যায়, আমাকে পয়সা খরচ করতে হয়, আমাকে, মানে তিনি ব্যবসায়ীদের ইন্টারেস্ট প্রোটেক্ট করছেন, আমাদের নয়। আপনি যা ছবিটা দেখেন, ডোনাল্ড ট্রাম্প সাহেবের অভিষেকের দিনে ছবিটা দেখেন, তার ঠিক হাতের বাঁ পাশে কারা? 15 জন বিলিয়নিয়ার। তো তিনি কার স্বার্থ রক্ষা করবেন? আপনার আমার, না এই 15 জন বিলিয়নিয়ার যারা প্রত্যেকে তাকে $100 মিলিয়ন দিয়েছে তার এই অভিষেকে, $100 মিলিয়ন চাঁদা দিয়েছে। তো
কিন্তু আমার জন্য কাজ করছেন না, উনি কাজ করবেন এই বিলিয়নিয়াররা যারা তাকে চাঁদা দিয়ে ক্ষমতায় বসিয়েছেন। ভেরি সিম্পল। এখন এটাকে যদি জেডি ভ্যান্স সাহেব বলেন করে দেখালাম, খুব তুমি দেখালে। আমি যে একটু আগে বলেছি আমাদের নাইট মেয়ারের শুরু, ডোনাল্ড ট্রাম্প সাহেবের অথবা বিলিয়নিয়ারদের স্বর্ণযুগ শুরু, কিন্তু আমাদের নাইট মেয়ার শুরু, আমাদের দুঃস্বপ্নের শুরু। আগামী 2 বছর চলবে এই ঘটনাটা, 2 বছর পরে অবস্থা বদলে যাবে, কারণ মিড টার্ম 2 বছর পরে, মিড টার্মে থিংস উইল ড্রামাটিক্যালি চেঞ্জ। একটা জিনিস আপনার এই আলোচনা থেকে আমার মাথায় এলো, প্রশ্ন এলো আর কি, সেটি হচ্ছে আমরা দেখেছি এর আগে যে বিভিন্ন সময় বিলিয়নিয়াররা একটা ঠিক আছে একটা রাজনৈতিক অবস্থান নিতেন, কেউ কেউ চুপচাপ থাকতেন, কিছু বলতেন না, অনেকেই প্রকাশ্যে আসতেন এবং কাকে অর্থ দিয়েছেন সেটা বলতেন। এখনও বলছেন কেউ কেউ, যেমন ইলন মাস্ক তো প্রকাশ্যেই এসেছিলেন, কিন্তু আমরা কিন্তু বুঝিনি অন্য যারা বিলিয়নিয়ার এসছেন সামনে, আপনি যাদেরকে দেখেছেন ছবিতে, সেই বিলিয়নিয়াররা কিন্তু এতদিন মানে অনেকেই ডেমোক্রেটিক আদর্শের অনুসারী ছিলেন বা এখন আছেন কিনা জানি না, যেহেতু এখানে আসছে ফলে প্রশ্ন তৈরি হচ্ছে। এখন এটা কি তারা তাদের বিজনেসের অস্তিত্ব রক্ষার জন্য এখানে আসছে, না কি কারণে আসছে? আপনার কি মনে হয় একজন ব্যবসায়ী কি লক্ষ্য? চাঁদা দেয় কেন? বাংলাদেশে দেখেছেন আপনারা, 15 বছর তো আপনারা দেখলেন কেন ব্যবসায়ী চাঁদা দেয়। কারণ এই চাঁদা থেকে কিছু পাবে সে, আপনাকে ভালোবেসে তো দেয় না, দেয় ওই মাখো করি ফেলো তেল, নাকি ফেলো মাখো করি, না ফেলো করি মাখো তেল, আপনি করি ফেলবেন তেল মাখবেন, কেমন? ফলে এই যে বিলিয়নিয়াররা তাদের একটাই উদ্দেশ্য, ব্যবসাটা করা। একটা এক্সাম্পল আপনাকে দিই, টিকটক দেখেছেন না? টিকটক সুপ্রিম কোর্ট টিকটকের কি বলে নিষিদ্ধ করেছে। ট্রাম্প সাহেব পাল্টা কি বলেছে, না না আরো 90 দিন তোমরা অপারেট করো, আমরা দেখবো কি করা যায়। রাইট। কি মনে আছে নির্বাচন ক্যাম্পেইনের সময় টিকটকের একজন সিনিয়র ম্যানেজার যে দেখা করলেন ট্রাম্প সাহেবের সাথে এবং তিনি কমিট করলেন যে আমি এত টাকা দেবো তোমার ক্যাম্পেইনে। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সাহেবের গলার স্বর আওয়াজ বদলে গেল। একদিনও ওয়েট করেননি, রাইট। সাক্ষাৎ হয়েছে সেদিনই তিনি বলেছেন তিনি রিথিং করছেন। অন্য কথায় পুরো ব্যাপারটাই ফেলো করি মাখো তেল, নাথিং মোর দ্যান দ্যাট। রাইট, ফেলো করি মাখো তেল, যথার্থ বলেছেন। আমি একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনায় ঢুকবো বাংলাদেশ প্রসঙ্গে ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে। দর্শক আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে, আমরা একটু পরই ফিরে আসছি। 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিদের কাছে। আরেকজন অতিথি যুক্ত হয়েছেন মোহাম্মদ করিম চৌধুরী, ন্যাশনাল সেক্রেটারি আসাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ আপনার জন্য অপেক্ষা করেছি আমরা। আছেন আমাদের সাথে হাসান ফেরদৌস, তিনি আলোচনা করছিলেন আমেরিকা প্রসঙ্গে বা ট্রাম্প প্রশাসন যে কাজটি শুরু করে দিয়েছে, যেটি সবচেয়ে বেশি আলোচনা এবং আতঙ্ক ছড়িয়েছে ইমিগ্র্যান্টদের মধ্যে, সেইটা নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়ে আমরা কিছুক্ষণ মধ্যপ্রাচ্য বা ইসরায়েল, গাজা, হামাস নিয়ে আলোচনা করব, তারপর বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করে অনুষ্ঠান শেষ করব। মোহাম্মদ করিম চৌধুরী, আপনার কাছে সংক্ষেপে এই আমেরিকার যে মাস ডেপোর্টেশন চলছে সেটা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইব। যেটা ট্রাম্প কিন্তু তার মানে নির্বাচনী ম্যানিফেস্টোতে, যেটা আপনারা অনেকেই জানেন যে বলছিল যে প্রজেক্ট 2025, সেই ক্ষেত্রে সে কিন্তু কোনো লুকোচুরি রাগডাক করে বলে নাই। সে পরিষ্কার করে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটা পরিষ্কার করেছে যে আনডকুমেন্টেড এলিয়েন যারা এদেশে আছেন এবং তার দৃষ্টিতে অনেক অপরাধী, অনেক মেন্টালি ইল পিপল এদেশে ঢুকে পড়েছে ডেমোক্র্যাটদের বদৌলতে, তাদেরকে সে বের করে দেবে। অতএব আজকে যে প্রথম 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখছেন যে দরপাকড় শুরু হয়েছে, অধ্যাদেশ জারি করে, নতুন করে অর্ডিন্যান্স জারি করে সে আপনার ইমিগ্রেন্টদেরকে এদেশ থেকে বের করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া, এটা নতুন কিছু না। আমরা যারা এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি, যারা আগে থেকেই এই বিষয়গুলো জানাতাম, মানে দেশবাসী যারা ভোটারদেরকে আমরা সচেতন করেছি যে ট্রাম্পকে ভোট দিলে কি হবে। রিপাবলিকানদের মাঝে যখন অনেকেই ট্রাম্পের বিপক্ষে কাজ করেছে, ভোট দেয় নাই, সেই ক্ষেত্রে অতি উৎসাহী বিভিন্ন গ্রুপ, এথনিক গ্রুপ, ইনক্লুডিং আওয়ার মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স, ভোটেড ফর ট্রাম্প on the basis of false hope and promise. তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমি মনে করি নতুন কিছু না। সেটা ট্রাম্প তার প্রমিস, তার যে বেস রয়েছে, একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট বেস,
যারা মনে করছেন যে মাইনরিটিজ আর বিকামিং দ্য মেজরিটি ইন দিস কান্ট্রি, দ্য পাওয়ার ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ইমিগ্রেন্ট কমিউনিটিস অ্যারাউন্ড দ্য নেশনস, তারা এই জন্যই সে প্রিকশন অনুযায়ী সে বলছিল যে আমাদের ক্ষমতা আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে। লেভেলটা দিয়েছিল সে আমেরিকা ফার্স্ট। কিন্তু আমেরিকা ফার্স্ট হোয়াট ইট ডাজ মিন, হোয়াট ইজ আমেরিকা, হু ইজ আমেরিকান, এই জিনিসগুলো যদি আমরা উত্তর খুঁজতে যাই তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে আমেরিকা একটা ইমিগ্রেন্টের দেশ, কেউ আগে আসছে কেউ পরে আসছে। আজকে যাদেরকে অবৈধ বৈধ এইসব বলে বের করে দেয়া হচ্ছে, অনেক হাজার হাজার অবৈধ লোক এদেশে এসেই আজকে তাদের পরবর্তী বংশধররা বৈধতার সুযোগ পাচ্ছে এবং এদেশের কন্ট্রিবিউশন করে যাচ্ছে এদেশের উন্নয়নে। অতএব এই যে একটা আতঙ্ক, এটা প্রত্যাশিত, এটা অপ্রত্যাশিত নয়। তবে এটা একটা সত্য কথা যে আমেরিকার জন্য এই জাতীয় আতঙ্ক ইন দ্য লং রান কোনো সুদূর প্রসারী পজিটিভ প্রভাব ফেলবে না। আমি পরিষ্কারভাবে বিশ্বাস করি ইমিগ্রেন্টদের রক্তে এদেশ গোয়া, এবং ইমিগ্রেন্টদেরকে এভাবে যদি কোনো বিভিন্ন কলাকৌশলে শুধুমাত্র নিজের নির্বাচনকে নিজেকে বিজয়ী করার জন্য, নিজের দলকে ক্ষমতায় রাখার জন্য, অথবা অন্য কোনো উদ্দেশ্যে উগ্র জাতীয়বাদকে উস্কে দেওয়ার জন্য হোক, যেগুলো করা হচ্ছে, এটা ইন দ্য লং রান আমেরিকার জন্য ভালো হবে না, আমেরিকার অর্থনীতির জন্য ভালো হবে না, এবং বিশ্ব সমাজে আমেরিকার জন্য আমেরিকার যে একটা আধিপত্য সেটাকে ধ্বংস করে দিবে। কারণ ইন্টেগ্রিটি, সেলফ ইন্টেগ্রিটি, আমেরিকার গ্রহণযোগ্যতা, আমেরিকার যে দাদাগিরির পিছনে যে শক্তিটা রয়েছে সেটা হলো সারা বিশ্বের মানুষের উপকার করা এবং সেই সাথে সহনশীলতার পরিচয় দেয়া। সেটা ট্রাম্প কিন্তু দিচ্ছে না। আমি পরিষ্কার মনে করি এতে আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি, আমেরিকার যে অবস্থান বিশ্ব দরবারে, তাতে ক্ষতি হবে। এবং আশা করি, আমি একটা কথা বলবো, যারা আনডকুমেন্টেড এলিয়েন আছেন, যারা বিভিন্নভাবে কোনো না কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়েছিলেন, এমনকি মাইনর অপরাধ, সেই সমস্ত অপরাধের সাথে যারা পড়েছেন, এই মুহূর্তে আপনারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে বাংলাদেশিদেরকে আমি বলবো। আর অন্য যাদেরকে, যারা এদেশে রয়েছেন আনডকুমেন্টেড এলিয়েন, অথবা যাদের কোনো কেস ফাইল নাই এখনো কোর্টে, অথবা ডিপোর্টেশন অর্ডার হয়ে রয়েছে, অথবা তারা কোনো মাইনর ক্রাইমের সাথে জড়িত হয়েছেন, তাদেরকে বলবে তাদের উকিলের সাথে পরামর্শ করে যেন তাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সক্রিয় ভূমিকা আচ্ছা, রাখেন। একটি আপনার কাছে ক্লারিফিকেশন আমি চাইবো, সেটি হচ্ছে আপনি কি দেখছেন যে যারা নন হোয়াইট, রাইট, তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, এরকম দেখছেন ছবিতে বা টেলিভিশনে? দেখুন, বিশেষ কয়েকটা ওভারঅল যে ইমিগ্রেন্টদের যে সংখ্যা, সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকান ইমিগ্রেন্ট এখানে বেশি। সেই ক্ষেত্রে তারা টার্গেট করেছে যে সমস্ত দেশের ইমিগ্রেন্ট, যাদের অবৈধ ইমিগ্রেন্ট অনেক বেশি, সেই সমস্ত জায়গাগুলোতে তারা টার্গেট করেছে। কিন্তু ইন দ্য লং রান টার্মিনোলজি ইজ সেম। ইফ ইউ আর আনডকুমেন্টেড ওকে, and if you are involved in any kind of crime in this country, you will be deported. দেখেন কয়েকটি দেশের নাম এসছে। মেক্সিকো তো হোয়াইট পিপল আছে কিন্তু মিক্স রেস বেশি। কলম্বিয়া, এখানে হোয়াইট আছে, মিক্সড বেশি আছে। ব্রাজিলে মিক্সড বেশি আছে তুলনামূলক, এখানে হোয়াইট আছে। আর্জেন্টিনার নাম এখনও আসেনি, কারণ কি, আমি যদি উইকিপিডিয়ায় ঘেটে দেখলাম 97-98% ওখানে হোয়াইট আর্জেন্টিনা। আমি দেশের নাম বা এদের করে আপনার এখন তো সব কিছু দেখা যায়, সার্চ করলেই দেখতে পারবো, সেখানে এই অবস্থা। এখন এখান থেকে আবার ছবি আমি দেখলাম খুবই ক্লোজলি, অনেকগুলো ছবি রয়টার্স থেকে, ছবিতে দেখলাম সেখানে বেশিরভাগই মিক্স রেস, অর্থাৎ নন হোয়াইট লোকজনই বেশি, বা সবগুলো বললেই ভুল হবে না। এই ছবি আমি সাংবাদিক হিসেবে যেভাবে দেখা যায় সেভাবে দেখার চেষ্টা করলাম। যাদেরকে বের করছে তারা কারা, তাদের কোনো পরিচয় ওইভাবে অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে কিনা, রাইট, দেখা যায় না, নারী পুরুষ, কালো সাদা, এই জায়গাগুলো। এখন আমি মধ্যপ্রাচ্যের আলোচনায় যাব। আমি যদি এই আলোচনাটা এখানে স্থগিত রাখি, এখানে যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন, তার প্রশাসন শুরু করেছে, এবং তিনি যে লোকজনকে ইজিপ্টে এবং অন্যান্য দেশে পাঠানোর প্ল্যান করতেছেন, এইটা আসলে কি দাঁড়ালো শেষ পর্যন্ত? তাহলে কয়েকদিন আগে একটা প্ল্যান বাস্তবায়ন করা হলো, বাইডেন প্রশাসন যখন ছিল, ওইটা তো দুই পক্ষই দাবি করছে তাদের এটা ক্রেডিট। আবার এখন আবার দেখা যাচ্ছে, বলা হচ্ছে ইজিপ্টকে
তো এটা আপনারা নিয়ে যান, এই লোকজনকে আপনারা জায়গা দেন, স্থায়ী বা ভিত্তিতে হোক, অস্থায়ী ভিত্তিতে। বা এখানে কেমন যেন একটা ভাষা ব্যবহার করা হয়েছে, এখানে অস্পষ্টতাও আছে মনে হচ্ছে। হাসান ফেরদৌস, এই প্ল্যানটা আগাগোড়াই ছিল। গাজা আক্রমণের সময় থেকেই স্মোটরিচ তাদের সিকিউরিটি মন্ত্রী বলেছেন যে আমরা যাব। আমি বলেছি আপনাকে 3টি অপশন দিয়েছিলেন গাজাবাসীকে, 3টি অপশন: পালাও, রান, ডুবে মরো, ড্রাউন, অথবা মরো। ডাই, রান অর ড্রাউন। কেন? এই পুরো এলাকাটা আমাদের, আমরা। ওরা দীর্ঘদিন থেকে একটা স্লোগান দেয়, ফ্রম রিভার টু সি, জর্ডান নদী থেকে শুরু করে ভূমধ্যসাগর পর্যন্ত পুরো এলাকাটাই হবে আমাদের, অ্যান্ড বিয়ন্ড। এখন তারা বলছে বিয়ন্ড, এখন তারা লেবাননকেও ইনক্লুড করছে এবং অংশত সিরিয়াকেও ইনক্লুড করছে। দিস প্ল্যান ওয়াজ দেয়ার অল অ্যালোং। এমন ট্রাম্প সাহেব সেই লোক যিনি গোড়া থেকেই ইসরায়েলকে সমর্থন করে গেছেন। আমি আপনার এক্সাম্পল দেখি। ট্রাম্প সাহেব তার প্রথম টার্মে তিনি সেই লোক যে আমেরিকান দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে এসেছেন, যা কিনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি সেই প্রেসিডেন্ট যে গোলান হাইটস যেখানে সিরিয়ার গোলান হাইটস 1967 যুদ্ধের পরে দখল করে নেয় ইসরায়েল, সেটা স্বীকৃতি দিয়েছেন তিনি ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অ্যানেক্স করার ব্যাপারে। সেকেন্ড। থার্ড, পশ্চিম তীরে যে অকাতরে একের পর এক ওয়েস্ট ব্যাংকে ইহুদি বসতি স্থাপন করা হচ্ছে, তিনি সেগুলির সমর্থন দিয়েছেন। ইহুদিরা কি চায়? পুরো এলাকাটা আমি নিয়ন্ত্রণ নেব। এবং অনেক দিন থেকে তারা বলছে যে প্যালেস্টাইন বলে কোনো দেশ নেই, কারণ প্যালেস্টিনিয়ানদের ঘর হচ্ছে আইদার ইজিপ্ট অথবা জর্ডান। সবাইকে হয় জর্ডানে ফেলে পাঠাও অথবা মিশরে পাঠাও। সাইনাইকে তারা বলেছে, এই সিনাইটা হচ্ছে গিয়ে লিটারালি একটা মরুভূমি, কেউ থাকে না, বসবাস যোগ্য না, সে এত ড্রাই ল্যান্ড। সেখানে পাঠানোর কথা বলা আগেই হয়েছে। কিন্তু স্মোটরিচ এবং বেনগাভির ওদের বড় মন্ত্রী, যিনি এখন সরে গেছেন মন্ত্রিসভা থেকে, তিনি বলছেন যে এই যে গাজাটা এলাকাটা আমরা যারা যুদ্ধ করছি, আমরা মানে যারা এখন যুদ্ধ করছে হামাসের বিরুদ্ধে, তাদেরকে আমরা সেখানে ফ্রি জায়গা দেবো বাড়ি বানানোর জন্য। এটা আমাদের হবে। আর তোমরা যাবে কোথায়? তোমরা 2 মিলিয়ন, 2.5 মিলিয়ন, প্রায় 3 মিলিয়ন লোক যাবে কোথায়? তোমাদের ওই যে বললাম, হয় মরো, পালাও, অথবা ডুবে মরো। ইসরায়েল প্রস্তাব দিয়েছে মিশরকে, তোমাদেরকে আমি বিলিয়নস অফ ডলার্স পে করবো, এদেরকে নাও। ইজিপ্ট রাজি হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব সে একই কাজ করছেন। তিনি বলছেন যে ওদের হয়ে ওকালতি করছেন যে এই লোকগুলিকে সরাও এখান থেকে, গাজা থেকে। কোথায় সরাবা? হয় জর্ডানে, নয় মিশরে। আর এই এলাকাটা আমি কি করব? এখানে আমি রিয়েল এস্টেট ব্যবসা করব, সমুদ্র তীর, চমৎকার জায়গা, এখানে বড় বড় টুরিস্ট ভ্যাকেশন লজ করবো। এখানে আমি, আমার দেশ, আমার জায়গা, আমাকে বের করে দিয়ে তুমি এখানে টুরিস্টদের জন্য লজ বানাবা। ডোনাল্ড ট্রাম্প সাহেব এই যে একটু আগে বললেন আমাদের করিম ভাই, যারা ডোনাল্ড ট্রাম্পকে, যারা বাইডেনকে ভোট না দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন এই ভেবে যে তিনি মুসলমানদের স্বার্থ রক্ষা করবেন, এই দেখেন আপনি কিভাবে তিনি স্বার্থ রক্ষা করছেন। বলে আমি ট্রাম্পকে দোষ দেবো না, আমি দোষ দেবো তাদের যারা জেনে শুনে ট্রাম্প সাহেবকে ভোট দিয়ে প্রেসিডেন্ট করেছেন। ট্রাম্প তো বলেছেন আমি এই লোক, উই নো হিম, উনি কি করবেন সবই জানি আমরা, কিন্তু আপনি ভোট দিলেন কেন জেনে শুনে? সো আই হোল্ড ইউ রেসপন্সিবল। রাইট। আমরা দেখেছি প্রকাশ্যেই এই মুসলমান কমিউনিটি বা আরব কমিউনিটি তারা ডোনাল্ড ট্রাম্পকে এন্ডোর্স করেছেন প্রকাশ্যে। এরকম ছবি টবি দেখলে আমাদের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে উল্লাস হচ্ছে, এখনো হচ্ছে। ওকে, এখনো মিষ্টি বিতরণ হচ্ছে। কার জন্য? আপনার ভাই, আপনার বন্ধু হতে পারে, সে বাঙালি নয়, অত সে এল সালভাডোরের বা গুয়াতেমালার। রাইট। বের করে দেওয়া হচ্ছে, তার ছেলে মেয়েকে এখানে রেখে তাকে বের করে দেওয়া হচ্ছে। আপনি খুব খুশি? আপনার কাগজপত্র আছে বলে আপনি খুব খুশি। 15 দিন আগে আপনার পেপার ছিল না, আপনি ওদের মধ্যে ছিলেন। আপনার মানবিকতা কোথায় গেল? আমি একটা ছবি দেখেছি ইন্টারেস্টিং, একটা কার্টুন দেখে, কার্টুন তো না, রিয়েল ছবি। একদিকে মিসেস ভ্যান্স, যিনি ভারতীয়, তার পাশে মিসেস মেলানিয়া ট্রাম্প, যিনি ইউরোপীয়। দুজনেই কিন্তু ইমিগ্রেন্ট। ক্যাপশনটা হচ্ছে ভ্যান্স
and Trump hate immigrants. রাইট। এই ব্যাখ্যাটা ইন্টারেস্টিং। আপনি বুঝতেই পারছেন ব্যাখ্যাটা কি। ফলে আমি যেটা বললাম, আমি ট্রাম্পকে দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি সে সমস্ত বন্ধুদেরকে, ভাইদেরকে, প্রতিবেশীকে যারা ট্রাম্প সাহেবকে ভোট দিয়ে জেনে শুনে নাও সাফার দ্য কনসিকুয়েন্স। রাইট, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় যেতে চাই, আপনাদের অনুমতি নিয়ে। যদি বলেন আমি ঠিক বলেছি করিম ভাই? না না, আপনি ওয়ান্ডারফুল। যে জিনিসটা আমরা বারবার এই টিভি চ্যানেলে আমি বলে আসছিলাম কি হবে, যে হ্যাঁ যুদ্ধ বন্ধ হবে, তবে সেটা ইসরায়েলের টার্মে হবে। অ্যাবসলিউটলি। যুদ্ধ বন্ধ হবে ইউক্রেনের, তবে সেটা রাশিয়ার টার্মে হবে। যুদ্ধ বন্ধ হবে, এবং সেটাই হচ্ছে। পুরা আপনি খুব সুন্দরভাবে আপনি বলছেন, যে সুন্দরভাবে আমি এতটা এলোকুয়েট ভাবে বলতে পারবো না। বাংলাদেশে যাই যে গাজাকে যেভাবে দখল করার জন্য যে চক্রান্ত, 67 সনে গোলান হাইট দখল করা হয়েছিল, এবার পুরা গাজা মানে পুরা প্যালেস্টাইনকেই দখল করা হবে, ইসরায়েলের অন্তর্ভুক্তিকরণ করা হবে, এবং মাউন্ট সিনাই যেটা আপনি বলছেন যে সে মালভূমি, সেটাকেও নিয়ে তারা একটা বিশাল রিভার টু সি তারা যে সাম্রাজ্য গড়ে তোলার চাচ্ছে, শেষ প্যারেকটুকু এবার ট্রাম্পকে ক্ষমতায় এনে আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, ওকে ইট ইজ ওকে। হয়তো কেউ তাদেরকে এই দুই গ্রুপকে, দুইটা দেশের উপরে যে প্রেশার সৃষ্টি করা হচ্ছে, কোনো দেশেই হয়তো তাদেরকে নেবে না। এই যে 2.5 মিলিয়ন জনসংখ্যা যেটা গাজাতে এখন আছে, এটাকে একেবারে জলস্থলে অন্তরিক্ষে হত্যা করা হবে। হত্যা করার আর বাকি আছে কি? একটা পুরাটাই তো একটা করা হয়েছে, সেখানে বোম্বিং করে একদম ম্যাসাকার করে দেয়া হয়েছে। যে লোকগুলো বেঁচে আছে তারা শুধুমাত্র আল্লাহর রহমতে বেঁচে আছে। এই লোকগুলোকে এখন আপনি দেখবেন যে কোনো সময়ে এদের ভিতরে রোগ বার্ধক্য ছড়াইয়ে পড়বে, এরা নিজেরাই মারা যাবে। এদেরকে আর বোম্বিং করে মারার দরকার নেই। যে পরিমাণ অস্ত্র সেখানে আমরা দিছি, টেস্ট করেছি সেই মরুভূমিতে, এতে করে যারা বেঁচে আছে তারা এখন গিনিপিগ হয়ে বেঁচে আছে। এখন ওই যে 2000 পাউন্ড অস্ত্র দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এইটা পজ করা, বাইডেন প্রশাসন এটাকে বন্ধ করেছিল, টেম্পোরারি অল্ট করেছিল। ট্রাম্প সাহেব এসে 2000 পাউন্ড বোমা কেন ব্যবহার হয় জানেন? তার একটাই উদ্দেশ্য, ধ্বংস করা। এর অন্য কোনো কাজ নাই, বড় বড় স্থাপনা ধ্বংস করা। আমাদের পাউডার হয়ে যাবে, জায়গাটা সমতল হয়ে যাবে, জায়গাটা সমতল হয়ে যাবে, তাদের ব্যবসার জন্য ভালো হবে। আরেকটা ট্রাম্পের বড় বড় ট্রাম্প হাইটস তৈরি হবে, অথবা আমেরিকা হাইটস তৈরি হবে সেখানে আর কোনো প্যালেস্টাইন নামে কোনো রাষ্ট্র হয়তো থাকবে কিনা আমরা জানি না। তবে আমরা আশাবাদী যে বিশ্বের বিবেক খুলবে, প্যালেস্টাইনে তার অস্তিত্ব বজায় রাখবে, সারা বিশ্ব সেখান থেকে একদম মুখ ফিরিয়ে নেবে না, এবং আমেরিকার ঔদ্ধত্যপূর্ণতা এবং ইসরায়েলের যে উগ্রতা, সেটা সারা বিশ্বের কেউ মেনে নেবে না। ওকে, আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু চলে যাই। শুরুতে এই বাংলাদেশ প্রসঙ্গ মোহাম্মদ করিম চৌধুরী আপনাকে দিয়ে শুরু করব। সেটি হচ্ছে যে বাংলাদেশে যে দুটি সরকার এবং বিএনপি, এই দুই পক্ষের মধ্যে, বা আরও বলতে গেলে গণ অভ্যুত্থানকারী শক্তি এবং বিএনপি, এই দুই পক্ষের মধ্যে একটি বিরোধ তৈরি হচ্ছে। বিরোধটা হচ্ছে, এরা বলা হচ্ছে ছাত্ররা সরকারের থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, ফলে এরা হয়তো নিরপেক্ষতা ধরে রাখতে পারবে না। তা এরকম তো যদি সরকার যদি নিরপেক্ষ না থাকে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই বিরোধটা? দেখুন, একটা বিরোধ তো সৃষ্টি হয়েছেই, এটা সত্য কথা, এটাকে ঢাকার কোনো উপায় নেই। যে সরকারে যারা রয়েছেন তাদেরকে আমরা বলতেছি ইন্টিম গভর্নমেন্ট। আমরা এখন এটাকে বিপ্লবী সরকার বলি নাই, কারণ বিপ্লবী সরকার হলে যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনের আমরা কিছু দেখিনি। যার ফলে যেই সরকারটা আছে, এটা একটা মিক্স টাইপের গভর্নমেন্ট। যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যদি কেউ থেকে রাজনৈতিক দল গঠন করার চায়, তাহলে তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আসলো একটা দাবি নিয়ে, আপনারা জানেন যে নিরপেক্ষ, নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হওয়ার কথা, একটা সাংবিধানিক ধারা সেখানে ছিল। সেটাকে তুলে দেওয়ার পরে বাংলাদেশে যে সংকটটা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে, মানুষের ভোটাধিকার, মানবাধিকার, এমনকি অর্থনৈতিক অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। সেই কারণে যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবের ফলে যদি কোনো সেই নিরপেক্ষতা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে সেই ক্ষেত্রে ইন্টিম গভর্নমেন্টের বৈধতাটা কোথায় আসে? ইন্টিম গভর্নমেন্টটা হলো যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করার জন্য, স্বৈরতন্ত্রের বিদায়ের ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, ওই শূন্যতা একটা গ্রহণযোগ্যতার জন্য যে নিরপেক্ষ একটা গ্রুপ,
যারা কোনো রাজনৈতিক দলের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নাই। আমরা কাউকেই বলবো না যে এরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, হয়তো আমাদের উপদেষ্টাদের সবাই রাজনৈতিকভাবে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন, কিন্তু তারা সক্রিয় ছিলেন না হয়তো। আর তারা বিপ্লবের একটা অংশ হিসেবে, আপনি একটা কথা বলছেন জুয়েল ভাই, আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করবো এখানে, যে বিপ্লবের ক্ষেত্রে বিএনপি কতটা শক্তিশালী ছিল, কতটা তাদের অবদান, এটা আমাদেরকে কিন্তু অস্বীকার করার উপায় নাই। বিএনপির মতো একটা সংগঠিত শক্তি গত 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে করতে করতে নির্যাতন, নিপীড়ন, সব ধরনের নিপীড়নের শিকার কিন্তু বিএনপির লাখ লাখ কর্মী জেলে ছিল, লাখ লাখ মামলা হয়েছে। আমি যদি স্পষ্টভাবে উদাহরণ দিতে চাই, এরকমও যাবে, অনেকের মৃত্যু হয়েছে তার বাড়ির বাইরে, জেলার বাইরে, কারণ পলাতক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এখনো লাখ লাখ লোক জেলে রয়েছে বিএনপির শক্তি ছাড়া শুধুমাত্র শহর ভিত্তিক ছাত্ররাই যদি কোনো এই যে বিপ্লব সেটার দাবি করে, আমার মনে হয় সেটা বিএনপির প্রতি অবিচার করা হবে। ওকে, যেটি আপনি প্রশ্নটা করলেনই, সেই প্রশ্নটা আমি একটু অন্যভাবে করি, যে সংস্কারগুলো হচ্ছে, সেই সংস্কার যদি হয়ে থাকে, যদি হয়, মানে অনেস্টলি যদি হয়, তাহলে একদল লোক তারা সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলো নাকি করলো না, এইটা কেন বড় প্রশ্ন হবে? দেখুন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বাকশাল থেকে এদেশে গণতন্ত্রের যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি, জিয়াউর রহমান আসার পরে বহুদলীয় গণতন্ত্রের জন্য যে খুলে দিয়েছেন, বিএনপি সবসময় বিশ্বাস করে। আমি বিএনপির দালালি করছি না এখানে, আমি আপনাকে সত্য কথা বলছি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আপনি দল করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু সরকার থেকে নেমে আসুন। আপনি থাকবেন ইন্টিম গভর্নমেন্টে, সেখানে থেকে আপনার একটা দল করবেন এবং সেই দল নির্বাচনে যাবে, তাহলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। তো বিএনপির মানে দল করলে, ছাত্ররা যদি দল করে, বিএনপির কোনো আপত্তি থাকার কথা। আমি একটা জায়গায় বলবো, আমি শেষ করে দিই, আমি একটা জায়গায় বলবো, বিএনপির লোকজন যখন বারবার নির্বাচন দাবি করে, আমি তার অপোজ করি। যেই নির্বাচন করে, আপনারা তো বহুবার অতীতে ক্ষমতায় আসছেন বিএনপির লোকজন, সেই ক্ষেত্রে মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে পারেন নাই, মানবাধিকারের নিশ্চয়তা দিতে পারেন নাই। কেউ হাওয়া ভবন করেছেন, কেউ দাওয়া ভবন করেছে। অতএব এখন যে এই মুহূর্তে একটা সুযোগ আসছে জনগণের হাতে, জনগণের মধ্য দিয়ে, ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে যে সংস্কারগুলো প্রয়োজন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের যে মৌলিক মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সিভিল রাইট ফিরিয়ে দেওয়ার জন্য, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য যে সংস্কারগুলো যে সমস্ত ক্ষেত্রে দরকার, সেই পূর্ণাঙ্গভাবে সংস্কার করার পরেই নির্বাচন হতে পারে। আমি এখনো এই পয়েন্ট। জি, ধন্যবাদ মোহাম্মদ করিম চৌধুরী। হাসান ফেরদৌস, আপনার কাছে 3 থেকে 4 মিনিট আছে। জি, 3 মিনিট। একই প্রশ্ন। বাংলাদেশ প্রসঙ্গে যে বিরোধটা চলছে, বিবাদটা হচ্ছে এই কারণে যে ছাত্ররা বুঝতে পারছে ক্রমান্বয়ে তাদের হাত থেকে ক্ষমতার হ্রাস চলে যাচ্ছে, তারা মার্জিনালাইজ হয়ে পড়ছে, তারা ইররিলেভেন্ট হয়ে পড়ছে বাংলাদেশ রাজনীতিতে, এবং সে কারণেই তারা একটি পলিটিক্যাল পার্টি করার কথা ভাবছে, চেষ্টা করছে। তো হোয়াট ইজ এ পলিটিক্যাল পার্টি? কার পক্ষে বাংলাদেশে পলিটিক্স করে টিকে থাকা সম্ভব? যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, রাজনীতির এই চাষ করেছে। ফসল ঘরে আনতে হলে আপনাকে পুরো বছর ওয়েট করতে হবে, আপনি ওভারনাইট ফসল পাবেন না। এই ছাত্ররা ইমপেশেন্ট হয়ে পড়েছে, অস্থির হয়ে পড়েছে যে আমরা যেন কোনো ক্রমেই এই শক্তির মঞ্চ থেকে সরে না যাই। তাদের হাওয়া দিচ্ছে কে, তাল দিচ্ছে কে? ক্লিয়ারলি একটা পলিটিক্যাল পার্টি, ওপেনলি বলি জামাত ইসলামী, এবং প্রবাবলি সামরিক বাহিনীর একটা অংশ। কারণটাও স্পষ্ট, কারণ সবাই আমরা জানি যে আগামীকাল যদি নির্বাচন হয়, এই নির্বাচনে দেশের বৃহত্তম দল এই মুহূর্তে কোনটা? বিএনপি। দেশে আওয়ামী লীগ নেই, জামাত এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। নির্বাচন হলে অলমোস্ট ইনএভিটেবলি বিএনপি কম হোক বেশি হোক তারা নির্বাচন জয়লাভ করবে। এই অবস্থায় ছাত্রদের অবস্থা কি হবে? Where would they go? এবং এটা কেউ ছাত্র নয় কিন্তু, বাই দ্য ওয়ে, ছাত্র হতে বলছি আমরা, সবাই ছাত্র তো শেষ হয়ে গেছে। এই যেমন আব্দুল্লাহ ছেলেটি ব্যবসা করে। কিসের ব্যবসা? কোচিং ক্লাসের ব্যবসা। তার শয়ে ছাত্র তার। সে কি বলছে? সে প্রাডো গাড়ি চালায়, বিশাল ভবন নিয়ে তারা অফিস খুলেছে। কোত্থেকে পয়সা আসছে, কে খরচ করছে? সার্জিস বলে ছেলেটি পঞ্চগড়ে নির্বাচন ক্যাম্পেইন শুরু করেছে, হেলিকপ্টার করে যে সে কম্বল বিতরণ করছে। পয়সা কোত্থেকে আসে ভাই? এসব লেজিটিমেট প্রশ্ন করতে পারি আমরা নাকি? হ্যাঁ, অবশ্যই করতে হবে। এর মানেটা কি দাঁড়াচ্ছে?
তার মানে যে এরা প্রত্যেকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে এবং ক্ষমতার গ্রিপ থেকে এরা আর থাকছে না হাতে। এই জন্যই কথা উঠেছে, যেটা বলেছে মির্জা ফখরুল, যদি এই সরকার নিরপেক্ষ না হয় তাহলে নিরপেক্ষ সরকার প্রয়োজন পড়বে। মানেটা কি? ভেরি সিম্পল। যেটা বলছে পরে মাহফুজ যেটা ব্যাখ্যা করে বললো যে এটা সামরিক বাহিনীর হস্তক্ষেপ হতে পারে, কিন্তু ডেফিনেটলি যেটা আমাদের করিম ভাই বললেন, তুমি সরকারের বিরুদ্ধে থাকবে যে সরকারটা নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার, তুমি সেখান থেকে নির্বাচন করবে? সরকারে থাকা মানে তো সরকার সমস্ত সুবিধা ব্যবহার করা, রাইট রাইট। সামরিক বাহিনী ব্যবহার, কি বলে, সামরিক যান ব্যবহার করা, প্লেন ব্যবহার করা, পয়সা ব্যবহার করা। আমি তো বাইরের লোক, আমি তো ব্যবহার করতে পারি না, ফলে খেলার মাঠটা তো সমান হলো না, অসমান খেলার মাঠ। তুমি অ্যাডভান্টেজ পেয়ে যাবে, তুমি নির্বাচন করবে, ঠিক আছে, কাম আউট অফ দ্য গভর্নমেন্ট, সরকার থেকে বেরিয়ে আসো, নির্বাচন করো, মাঠ খালি আছে। ফলে আমি মনে করি মির্জা ফখরুল এক বিন্দু মিথ্যা ভুল বলেননি, এক বিন্দু ভুল বলেননি। কিন্তু অনেস্টলি বলি, আমার চোখে যা ভাসছে তা হচ্ছে যে এই ছাত্ররা খুব দ্রুত ইতিমধ্যে ইনফ্যাক্ট পলিটিক্যালি ইরিলেভেন্ট হয়ে পড়েছে। আমরা ছাত্রদেরকে এত সম্মান দিয়েছি কেন, এত ধন্যবাদ দিয়েছি কেন? বিকজ উই রেসপেক্টেড দ্যাট ইনোসেন্স। তাদের ইনোসেন্সকে রেসপেক্ট করেছি আমরা। যে মুহূর্তে দে বিকাম পলিটিশিয়ানস, দে বিকাম করাপ্ট। আমাদের দেশের পলিটিক্স মানেই তো করাপশন, তাই তো? এতদিন অলওয়েজ অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, কেমন পুরনো কথা, ইসলামের কথা। তো এই ছাত্ররা হচ্ছে সেই দল, সেই লোক যারা ক্ষমতা ব্যবহার করে, প্রবাবলি লক্ষণটা হচ্ছে যে তারাও করাপশনের দিকে এগুচ্ছে। ওকে, ধন্যবাদ হাসান ফেরদৌস। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ করিম চৌধুরী। আপনারা এই প্রাণবন্ত আলোচনা যেভাবে করেছেন, আশা করছি ভবিষ্যতে এভাবে করবেন এবং আপনাদেরকে ভবিষ্যতেও পাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন। 7 দিনের বিষয় এই ছিল আজকের মতো। সবাই দেখা হবে এবং সবাই ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।